আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করতে যাচ্ছি অন্তঃপ্রলা লেখনীতে ফারজানা মনি পর্ব ৮৯। সকালে ঘুম ভাঙতেই আরিফ কিছুটা অবাক হলো। অনেকদিন পর এমন শান্ত পরিবেশে ঘুমিয়েছে সে। না আছে গাড়ির হর্ন, না আছে শহরের কোলাহল। বাহির থেকে ভেসে আসছে পাখির ডাক আর দাদির কণ্ঠস্বর। দাদি উঠানের হাঁস মুরগিগুলোকে ডেকে খাবার দিচ্ছে। ঘর থেকে বের হয়েই আরিফ দেখলো বারান্দায় বসে আরিয়ান চা খাচ্ছে। ঘুম ভেঙেছে? হুম। হাত মুখ ধুই আয়, নাস্তা করবি। আরিফ চারপাশে একবার তাকিয়ে বলল, আজ দোকানে যাবে না? না। কেন? আমার ভাই এতদিন পর আমার কাছে এসেছে, আর আমি দোকানে বসে থাকবো? ব্যবসার ক্ষতি হবে। 2 দিনে কেউ ফকির হয় না। কথাটা শুনে আরিফ হেসে ফেলল। ঠিক তখনই দাদা বললেন, আমিও যাব না। আপনি আবার কেন? তোমাগরে বাড়িতে রাইখা আমার কি দোকানে ভালো লাগবো? ওনার কথা শুনে এবার আরিয়ান বলে উঠল, আপনাকেও আজকে যেতে হবে না দাদা। আপনি কি করে ভাবলেন আমি বাড়িতে থেকে আপনাকে দোকানে পাঠাবো? আমাদের দুজনেরই ছুটি। ওর কথা শুনে দাদা হেসে বললেন, আমি তো জানি নাতি, তবু এমনি এমনি কইলাম। সকালের নাস্তা শেষ করে উঠানে বসলো সবাই। গল্পের যেন শেষ নেই। আরিফ একে একে আবারও বাড়ির সবার খবর বলছে। কারণ একটু পরপরই আরিয়ান নিজের পরিবারের কথা জানতে চাইছে। ভাইয়ের কাছ থেকে বাবা মায়ের বিষয়ে গল্প শুনে যদি মনটাকে একটু ভরানো যায়। গতকাল থেকে বেশ কয়েকবার একই কথাগুলো বলেছে আরিফ। তবুও আরিয়ান একটু পর পর মায়ের কথা জানতে চায়। আরিফের কাছে আজকে আরিয়ানকে একদম ছোট্ট শিশুর মতো লাগছে। শিশুরা মা হারিয়ে ফেললে যেমন করে, দাদাভাইটাও আজকে ঠিক তেমনই করছে। এদিকে রান্নাঘরে সোনালি আর দাদি দুপুরের রান্না নিয়ে ব্যস্ত। সোনালি এখন আগের মতো কাজ করতে পারে না। দাদি সবসময় চোখে চোখে রাখেন। এই নাথ বউ, ভারী কিছু ধরবি না। দাদি, একটা কথাও বলবি না। সোনালি অসহায় মুখে হাসল। দাদি ফিসফিস করে বললেন, আর কয়টা দিন, তারপর আমার পুতিরে আমি সারাদিন কোলে লমু, আর তুই সংসারে কাজ করবি। ওনার কথা শুনে সোনালি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। এই বাড়ির বয়স্ক মানুষ দুটোকে দেখলে বোঝাই যায় না তাদের সাথে সোনালির কোনো রক্তের সম্পর্ক নেই। একদম আপন দাদা দাদির মতো। দুপুরে খাওয়ার সময় সবাই একসাথে বসলো। আরিফ খেতে খেতে বলল, দাদি, এত খাবার কে খাবে? তুই খাইবি? আমি তার হাতি না। ঠিক মতো খাস না বইলাই তুই এত মশার মতো শুকনা। দাদা সঙ্গে সঙ্গে বললেন, ঠিক কইছো। আরিফ হেসে বলল, দাদি, তুমি বরং আমার দাদা ভাইয়ের একটু বেশি বেশি যত্ন নিও তো। দাদাভাই এখানে এসে অনেক শুকিয়ে গেছে। শক্তপোক্ত বলিষ্ঠ শরীর ছিল দাদা ভাইয়ের, একদম পালোয়ানের মতো। এখন আগের থেকে স্বাস্থ্য অনেকটাই কমেছে। ওর কথা শুনে সকলের দৃষ্টি গেল আরিয়ানের দিকে। আরিয়ান খাবার খেতে খেতেই বলল, এভাবে তাকানোর কিছুই নেই। আমি এমনই ঠিক আছি। বেশি স্বাস্থ্য হলে কাজকর্ম করতে কষ্ট লাগবে, শরীরে অলসতা ভর করবে। দাদি আরিয়ানের দিকে তাকিয়ে বলল, নাতিটা কি যে এত সারাদিন চিন্তা করে, একমাত্র আল্লাহ জানে। চিন্তায় চিন্তায় শুকায় গেছে। সোনালি নীরবে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছিল। আরিয়ান ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো? না, আপনাদের খাওয়া শেষ হলে খাবো। তোমাকে কতদিন বলেছি খাবার দেরি করে খাবে না? না মানে, আপনাদের খাওয়া হলে দাদির সঙ্গে খেয়ে নেব। আরিয়ান সময় ব্যয় না করে ওর মুখের সামনে এক লোকমা ভাত ধরে বলল, এখন একটু খেয়ে পানি খাও, তারপর না হয় দাদির সাথে খেও। সোনালি সকলের সামনে অপ্রস্তুত হয়ে পড়ল, বিশেষ করে আরিফ ভাইয়ের সামনে। তবুও স্বামীর বাড়িয়ে দেওয়া খাবারটুকু সে ফিরিয়ে দিল না। হাঁ করে মুখে নিয়ে চিবাতে লাগলো। ওদের কাণ্ড দেখে দাদা দাদি মিটিমিটি হাসছে। অবশ্য তারা এসব প্রায়ই দেখে অভ্যস্ত। তবে আরিফ আজকে প্রথম দেখল। সে মুচকি হেসে মাথা নত করে খাবার মুখে তুলল। এর মাঝে কয়েক ফোঁটা চোখের পানি খাবারের প্লেটে পড়েছে কিনা বোঝা গেল না। আরিফ সাবধানে নিজেকে সামলে নিল। বিকেলের দিকে আরিয়ান আর আরিফ বের হলো গ্রামের রাস্তা ধরে হাঁটতে।
দাদা অবশ্য সাথে গিয়েছিলেন, তবে কিছু দূর গিয়ে হাঁপিয়ে ফিরে এলেন। দুই ভাই অনেকক্ষণ পাশাপাশি হাঁটলো। একসময় আরিফ বলল, একটা কথা বলবো? বল। তুমি সুখী তো? প্রশ্নটা শুনে আরিয়ান মৃদু হাসল। দূরে খোলা আকাশের দিকে তাকিয়ে বলল, অনেক সুখী। সত্যি? হুম। সবকিছু হারিয়ে ফেলেও? সবকিছু হারাইনি। কি আছে তোমার? আরিয়ান ধীরে বলল, আমার স্বর্ণলতা আছে, আমার সন্তান আসছে, এই দাদা দাদি আছে, আমার ভাইরা আছে, বাবা মা বোন সবাই আছে। মানুষের সুখী হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। আরিফ চুপ করে রইল, মনে মনে স্বীকার করল এই মানুষটার কাছে হার না মেনে উপায় নেই। সন্ধ্যা নামার কিছু আগে তারা বাড়ি ফিরল। গতদিনের মতো আজকেও সবাই হাসি আনন্দে গল্প করে ঘুমাতে গেল। পরদিন সকালটাও কেটে গেল হাসি আনন্দের মধ্যেই। দুপুরের খাবার শেষে আরিফের আর থাকা হলো না। আজকে ঢাকায় তাকে ফিরতেই হবে। যাওয়ার আগে ঢাকার জামদানি হাউসের বড় একটা লভ্যাংশ আরিফ আরিয়ানের হাতে তুলে দিতে চাইল, কিন্তু আরিয়ান সেটা ছুঁয়েও দেখল না। আরিফ হাজার চেষ্টা করেও ভাইকে টাকাগুলো দিতে পারেনি। আরিয়ান জানিয়েছে তার এখন টাকা পয়সার দরকার নেই, সে যেভাবে আছে ভালো আছে। তাই এক প্রকার বাধ্য হয়েই টাকাগুলো আবারও ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে আরিফকে। বিদায়ের সময় দাদি বারবার বলছিলেন, আরেকদিন থাক না নাতি। আরিফ মুচকি হেসে বলল, আবার আসবো দাদি। কথা দিলি? জি। বৃদ্ধা মহিলা তখনই খুশি হয়ে গেলেন। বিদায়ের আগে সোনালিও এসে দাঁড়ালো উঠানে। মেয়েটা মৃদুস্বরে বলল, সবাইকে আমার সালাম দিবেন। দিব। আর নিজের খেয়াল রাখবেন। আপনিও। আরিয়ান অবশ্য ভাইকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে গেল। এর মাঝেই ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছে মির্জাবাড়ির সকলের জন্য জামা কাপড়। আরিফ তখন হেসে বলেছিল, দাদা ভাই, তুমি দিলে তো আবারও সোনাদিঘি গ্রামে যাওয়ার কাজ লাগিয়ে। এখন আর ঢাকা ফেরা হবে না, সরাসরি বাড়িতে গিয়ে তোমার উপহারগুলো পৌঁছে দিতে হবে। আরিয়ান একটা চিঠিও লিখেছে বাবা মায়ের উদ্দেশ্যে, যাতে তারা নিশ্চিন্ত থাকে। তবে সে চিঠির মধ্যে তাদের এখানে থাকার বিষয়ে কিছুই বলেনি। সে এমন একটা ভাব ধরে চিঠি লিখেছে যেন তারা ঢাকাতেই আছে। যাওয়ার আগে দুই ভাই অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। একসময় আরিফ বলল, সাবধানে থাকবা। থাকবো। আর কোনো প্রয়োজন হলে আমাকে জানাবা। জানাবো। আরিফ হেসে বলল, মিথ্যা বলতেছো। আরিয়ানও হেসে ফেলল, কারণ দুজনেই জানে প্রয়োজন হলেও আরিয়ান কাউকে বিরক্ত করবে না। দিনগুলো আবার নিজের গতিতে চলতে শুরু করলো। সকাল হলে দোকান, সন্ধ্যা হলে বাড়ি, রাত হলে উঠানে বসে গল্প। এভাবেই কেটে গেল আরো কয়েকটা সপ্তাহ। ব্যবসাও এখন আগের চেয়ে অনেক ভালো। প্রতিদিনের বিক্রির হিসাব দেখে আরিয়ান মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। একদিন রাতে আরিয়ান খাবার খাওয়ার পর ভেতরের ঘরে গিয়ে একটা ছোট্ট বাক্স বের করলো। সোনালি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? খুলে দেখো। বাক্স খুলতেই মেয়েটা থমকে গেল। ভেতরে একজোড়া সোনার বালা ঝলমল করছে। সোনালির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এগুলো তোমার? আমার? হুম। সোনালি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কিন্তু কোনো কিন্তু না। আরিয়ান মৃদু হেসে ওর হাত টেনে বলল, দেখি তো, হাত দাও, পরিয়ে দেই। সোনালি এবার বলেই ফেলল, এই তো সেদিন গহনা গড়িয়ে দিলেন, আবার এখন বালা কেন? আরিয়ান ধীরে ধীরে ওর হাতে বালা জোড়া পরিয়ে দিয়ে বলল, আমার আরো সামর্থ্য থাকলে তোমাকে গহনায় মুড়িয়ে রাখতাম। সোনালি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে আরিয়ানের বুকে মাথা রেখে মৃদু কণ্ঠে বলল, আমার কাছে সোনার চেয়েও বেশি মূল্যবান আপনি। এসব দামি দামি গহনা আমি চাই না। আরিয়ান মুচকি হেসে মেয়েটার কপালে চুমু এঁকে দিয়ে বলল, বেশি আর দিলাম কই বলো, অল্প একটু গহনা গড়িয়ে দিয়েছি। এতটুকু কি আমার সাধ জাগতে পারে না? তাছাড়া সোনার গহনা বিপদের দিনের জন্য সঞ্চয়। এদিকে সোনাদিঘি গ্রামে ধীরে ধীরে পরিবর্তন এসেছে। মির্জাবাড়িতে নতুন অতিথির আগমনের অপেক্ষা। আসার সময় একদম ঘনিয়ে এসেছে। সীমান্তের জন্য এখনো মন খারাপ করে মেয়েটা। তবুও সন্তানকে ঘিরে নতুন আশার আলো জ্বলছে তার চোখে।
অন্যদিকে রাফিন আর আলোর সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক। আগের মতো সংকোচ নেই, দূরত্ব নেই। আলো আজকাল রাফিনকে নিয়ে ব্যস্ত থাকে। আর রাফিন সারাদিন যত ব্যস্তই থাকুক না কেন, সন্ধ্যার পর স্ত্রীর টানে সে নিজ গৃহে ফিরে আসে। কয়েকদিন পর হঠাৎ একদিন ভোরবেলা মির্জা বাড়িতে আনন্দের খবর ছড়িয়ে পড়ল। আশার ছেলে হয়েছে। ফরিদা মির্জা খুশিতে কেঁদে ফেললেন নাতিকে কোলে নিয়ে। পুরো বাড়িতে যেন ঈদের আনন্দ। আরিফ সঙ্গে সঙ্গেই খবরটা চিঠির মাধ্যমে পাঠিয়ে দিল যশোরে। চিঠিটা হাতে পেয়ে আরিয়ান অনেকক্ষণ ধরে পড়ল। তারপর মুখে হাসি ফুটে উঠল। আশা মা হয়েছে। সোনালিও খুশি হয়ে গেল। ছেলে না মেয়ে? ছেলে। আলহামদুলিল্লাহ। আরিয়ান মৃদু হেসে বলল, আরিফ লিখেছে, দেখতে নাকি অনেকটাই সীমান্তের মতো। কথাটা শুনে সোনালি কিছুক্ষণ চুপ করে রইল। সীমান্ত নামটা কানে আসলে মেয়েটার সারা শরীর এখনো কেঁপে ওঠে। তার পরের দিন অন্য দিনের মতোই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল আরিয়ান। সূর্য তখন ডুবে গেছে, রাস্তা প্রায় ফাঁকা। দাদার শরীরটা ভালো না থাকায় তিনি আজকে দোকানে আসেননি। হঠাৎ আরিয়ানের মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। প্রথমে গুরুত্ব দিল না, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবারও একই অনুভূতি হলো। সে ধীরে ধীরে পেছনে তাকালো। দূরে কয়েকটা ছায়ামূর্তি। তারা একটা ভ্যানে করে আরিয়ানের পেছনেই আসছে। অস্বাভাবিকভাবে তার গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে আসছে ভ্যানটি। মুহূর্তেই আরিয়ানের সমস্ত ইন্দ্রিয় সতর্ক হয়ে উঠল। সে সাইকেলের গতি বাড়িয়ে দিল। পেছনের লোকগুলো বাড়ালো। আরিয়ানের চোখ মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। অনেকদিন পর তার ভেতরে সেই পুরনো সুলতান আরিয়ান মির্জা জেগে উঠল। কিন্তু এবার নিজের জন্য নয়, নিজের স্বর্ণলতার জন্য, নিজের সন্তানের জন্য। সে কিছুতেই কাউকে তাদের ঠিকানা পর্যন্ত পৌঁছাতে দেবে না।